আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে একটি এক্সক্লুসিভ অডিও আপনাদেরকে শোনাবো। যেই গল্পগুলো আমরা শুনছিলাম, নানা কথা বলা হচ্ছিল যে বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড, তখন সেই মুহূর্তে পতিত শেখ হাসিনার সাথে মেজর জেনারেল শাকিল, যিনি বিডিআর এর মহাপরিচালক ছিলেন, তার সঙ্গে একটি টেলিফোন কথোপকথন হয়েছিল। সেই টেলিফোন কথোপকথনটি আমার হাতে এসেছে, সেটি আপনাদেরকে শোনাবো এবং এটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে হাসিনার যে ধূর্ততা, হাসিনার যে ঠান্ডা মাথায়, প্রচন্ড ঠান্ডা মাথায় সে যেভাবে মানে জেনারেল শাকিল সহ সে সময়কার বিডিআর কর্মকর্তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এবং এই অডিওর পরে আমাদের সঙ্গে একজন সেনা কর্মকর্তা যোগ দেবেন, আপনাদের অত্যন্ত পরিচিত। তার কাছ থেকে আমাদের একটা প্রাথমিক একটা বিশ্লেষণ আমরা নেয়ার চেষ্টা করব। এবং আপনারা শুধু দেখুন যে শেখ হাসিনার ধূর্ততা, এবং ওইরকম পরিস্থিতিতে হাসিনা বলছে যে ছবি তুলে রাখো, ছবি তুলে রাখো। অর্থাৎ কতটুকু, মানে কি বলবো। আসলে আমরা দীর্ঘায়িত না করি আমার কথা, আপনারা অনেকে অপেক্ষা করছেন, আমরা সরাসরি চলে যাই সেই ঐতিহাসিক কথোপকথনে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন। দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, সালাম আলাইকুম। এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে এই সরকারকে হেয় করার জন্য করা হয়েছে। এবং দাবি কিছুই নাই, শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো, না, তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে। এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাবকে অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী, র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে, তিন সাইড থেকেই লোক চলে যাবে, 3 গেট থেকেই লোক যাবে। আর্মিও যাবে, র্যাবও যাবে। জি আপা, এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি আপা, আমরা ভীতু না। তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আবার মানে অন্যরকম কস্ট ফাইন না হয় সেটাও দেখতে হবে। না, অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করব। এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। জি আপা, ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই। আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি। এনি ক্যাজুয়ালিটি? নো, এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। আমি দেখে হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করছি। আর আমরা সাহস হারাচ্ছি না, আপনি দোয়া করবেন। জি, না, আমি ট্রুপ যাচ্ছে এবং হেলিকপ্টার পাঠাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে হাসিনার ধূর্ত অবস্থান, র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করছে, সে হেলিকপ্টার পাঠাচ্ছে। এবং তার কথোপকথন আপনারা বুঝবেন যে সে মোটামুটি জানতো যে কি হচ্ছে। এবং সে দেখুন, সে বলছে যে কেন ক্রস ফায়ার না হয়। একে তাদের হাতে অস্ত্র নাই, কিন্তু তারপরেও হাসিনার যারা খুনি তাদেরকে রক্ষা করার জন্য সে কিন্তু তৎপর। এই লাইনটি যদি লক্ষ্য করেন, যেন মানে পাল্টা গুলি বা ক্রস ফায়ার যেন না হয়, সে তাদেরকে রক্ষা করতে চায়। এবং অবশ্যই মানে স্যালিউট করার যোগ্য মেজর জেনারেল শাকিল, যিনি এই গুলি শব্দের মধ্যে বসেও তার যে মনোবল এবং তার যে দৃঢ় অবস্থান, যে শুধুমাত্র অস্ত্র নাই, খালি হাতে এই পরিমাণ গোলাগুলির মধ্যে অস্ত্র হাতে, উদ্ধত অস্ত্র হাতে একটি বিশৃঙ্খল মানে বাহিনীর মাঝখানে বসে তিনি যে দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন, আমরা আসলে তাকে স্যালিউট করি, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। দর্শক, এই অডিওতে আপনারা যেটি শুনলেন, ঠিক সেই সময়টায়
বিডিআর গেটের বাইরে ছিলেন আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ মেজর সুমন আহমেদ, আমার অন্য চ্যানেলের নিয়মিত অতিথি। সুমন ভাই, অডিওটা আপনি শুনেছেন এবং সেই সময় আমি আপনার যে দীর্ঘ ইন্টারভিউ আমার এখানে আছে সেখান থেকে আমরা জানি যে সেই সময় আপনারা অলরেডি বিডিআর এর গেটে অবস্থান করছিলেন, অর্থাৎ পিলখানার গেটের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের আশেপাশে আপনাদের অবস্থান ছিল। এই অডিওটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা আপনার পর্যবেক্ষণ কি অডিওটা নিয়ে? আসসালামু আলাইকুম। এই ধরনের একটা কনভারসেশন বা কথাবার্তার কথা আমরা জানতাম পরবর্তীতে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার দিনগুলোতে আমরা জানি নাই, বাট তার পরবর্তীতে আমরা অবশ্যই জানি। এখন আমরা একটু ফিরে যাই যে সেই সময়টাতে কি ছিল। 25 তারিখ সকালে যেই সময়টাতে আমি ধরে নিচ্ছি কনভারসেশনটা হয় বা হয়েছে, সেই সময়টাতে ব্র্যাবের 2টা ডিটাচমেন্ট জিকাতলা এবং নিউ মার্কেটের গেটের কাছে আছে, এবং একটা ডিটাচমেন্ট তখন ঢুকবার চেষ্টা করছিল, কিন্তু র্যাবের তৎকালীন এডিজি অপস পরবর্তীতে মেজর জেনারেল রেজানুর খানের সুস্পষ্ট নির্দেশ ছিল ভিতরে ঢুকা যাবে না, সেই কারণে কিন্তু ভিতরে ঢুকতে পারে নাই। ক্যাপ্টেন শফিকের আন্ডারে যেটা ছিল, যে তারা তখনও কিন্তু গোলাগুলি ওইভাবে কখনোই শুরু হয় নাই, একটা দুইটা হালকা গুলি হচ্ছে। এবং নিউ মার্কেটের গেটের দিকে কিন্তু মেজর জসিমের নেতৃত্বে আর্টিলারির যেই কোম্পানিটা সেটাও অবস্থান নিচ্ছে। আর আমরা তখন জিকাতলা গেটের সামনে ফোর বেঙ্গল আমার কোম্পানি আমরা অবস্থান নিচ্ছি। তো এই সময়টাতে তখন আমরাও গোলাগুলি শব্দ পাচ্ছিলাম। এবং আজকে যদি আপনি আমাকে অ্যাসেস করতে বলেন, যদিও আমরা সেই কনভারসেশনটা তখন জানি না যে হচ্ছে, প্রথম কথা কমান্ড লেভেলের দিকে যদি তাকাই, পতিতা শেখ হাসিনা তার সাথে তার কাছে কিন্তু তখন পাশে বসা গণভবনে যমুনাতে তার পাশে বসা জেনারেল মইনু আহমেদ, দেন অন্যান্য আর্মি হেডকোয়ার্টার আছে সিজিএস মেজর জেনারেল সিনাইব জামালি, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেখানে জেনারেল শাকিল নিজ মুখে বলছেন যে, এবং আমরা শুনতে পাচ্ছি মুহুর্মুহু গুলি হচ্ছে, সিপাহী সেলিম রেজা তারকে হত্যার জন্য সাবমেশিন গান এসএমজির কথা উনি যেটা বলছেন সেটা নিয়ে তার পর্যন্ত চলে এসেছে, তার বুকের কাছে এসে গুলি করবার সময় নিজে থেকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবং জেনারেল শাকিল বলছেন যে গুলি আসছে, এবং আমরা জানি পরবর্তীতে সেই সময় বাইরে থেকে এই যে দরবার হলের কাছের জানালা এবং দরজাতে প্রতি শয়ে গুলি করা হচ্ছে। তো এই মুহূর্তে যেখানে কমান্ড লেভেলের সবাই, জেনারেল মইনু আহমেদ উনি শেখ হাসিনার পাশে বসে আছেন, এবং আর্মি হেডকোয়ার্টারে চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল সিনাইব জামাল ওনারা আছেন, ওনারা যদি আমাদেরকে আদেশটা দিতেন। এখন প্রশ্ন হয়, এবং আমি এটা বারবার করতে যাবো না, চেইন অফ কমান্ড হিসেবে আমাদেরকে কাজ করতে হয়, যেহেতু আমরা জানতাম না, অন্য অনেকে হয়তো জানতেন যে ভিতরে কি হচ্ছে। তো সেই পরিস্থিতিতে ইন্টারভেনশন, আমরা ঢুকে গেলে পরে আমাদেরকে আদেশ দেওয়া হলে আমরা সবাই ভিতরে ঢুকতাম। এবং আমার মনে হয় সেই পরিস্থিতিতে জিনিসটা অবশ্যই সামাল দেওয়া যায়। তো আল্লাহ জানেন, বাট আমার বিশ্বাস আমাদের যাবার সুযোগ অবশ্যই ছিল, এবং সেই ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন হইতো। মেজর সুমন, আমার যে জিজ্ঞাসা, আপনারা তো সেখানে, আমি যতটুকু আপনার সাথে আগে ইন্টারভিউ করেছি বা যতটুকু বুঝেছি, আপনারা সেখানে গিয়েছিলেন আসলে স্বপ্রণোদিত হয়ে, মানে আপনাদের একটা ট্রেনিং এ যাওয়ার কথা ছিল, আপনারা পিলখানার এই আভাসটা পেয়েই আপনারা সেখান থেকে ডিরেক্ট চলে আসেন। আপনাদেরকে তো এই যে হাসিনা যেটা বলছে যে সেনাবাহিনীও যাচ্ছে, র্যাবকে পাঠানো হয়েছে, এই জায়গাগুলো সত্যতা কিভাবে আপনি ইয়ে করেন? বা এটা হাসিনার মানে পতিতা হাসিনার ধাপ্পাবাজি। আমি জিনিসটা এইভাবে বলি, আমাদের স্বপ্রণোদিত হয়ে যাওয়ার সুযোগ এখানে খুব কম। যেটা হচ্ছে 46 ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম উনি বলেছিলেন যে এমন একটা জিনিস শুনছি, বাকি আমি এখনো পরিষ্কার কিছু জানি না, বাট তোমরা জানো। জেনারেল হাকিম কিন্তু সবসময় শেষ পর্যন্ত চেষ্টা করছিলেন মিলিটারি ইন্টারভেনশনে আমাকে অনুমতি দেওয়ার চেষ্টা করছিলেন, বাট ওনাকে আটকায় দেওয়া হয়েছিল। এখন এই জায়গাতে আমাদেরকে কিন্তু হাসিনার দিক থেকে কোনো আদেশ আসে নাই, এবং যেটা হচ্ছে আমরা সবাই যখন চাচ্ছিলাম ভিতরে ঢুকবার জন্য আমাদেরকে আটকাই দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয়েছে কোর্ট মার্শাল করা হবে বা অন্যান্য অনেক কিছু। এবং আমরা যেহেতু চেইন অফ কমান্ড অনুযায়ী আমাদেরকে গ্রাউন্ড কমান্ডারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হয়, সেই কারণে সেটা হয় নাই। সেখানে অবশ্যই
যদি কাপুরুষিকতা ব্যর্থতার দায় এই কারণে আসে যে কেন আমি সেটা ভঙ্গ করে নিজে যাই নাই, আমি তার দায় নিব। বাট সিচুয়েশন হচ্ছে মুখে বলা হচ্ছে জেনারেল শাকিলকে যে হ্যাঁ ঠিক আছে সবাই গেছে, বাইরে থেকে আসবে, বাট আসলে আর আমরা যারা গেছি ওখানে আমাদেরকে আটকায় দেওয়া হয়েছে। তার মানে জিনিসটা কি দেখেন, এই যে সুপরিকল্পিত, জেনারেল শাকিল কিন্তু প্রথমে বলছে এটা একটা পরিকল্পিত। এখন হাসিনা এবং এখানে ভারতের সংশ্লিষ্টতার কথা বারবার আসে, আমি আগেও বলেছি, যারা এই বিডিআর হত্যাকাণ্ডটা ঘটায় পরিকল্পনা করছে এবং করছে তারা জানে যে ওই পর্যন্ত হবে জেনারেল শাকিল বা যে কেউ ভিতর থেকে সাহায্য চাক না কেন, সেক্ষেত্রে আমরা কর্ডন করে থাকব, লোক দেখানো একটা জিনিসের জায়গায় আমাদেরকে আটকায় রাখা হবে আর ভিতরে হত্যাযজ্ঞটা চলতে দেয়া হবে। সেই ধরনের একটা সিচুয়েশন। কোন ধরনের, এটা আমি তাকে পাগলামি বলবো না, দেখেন সে কত ফাইজলামি করে এই পতিতা মহিলা। সে বলতেছে ছবি তুলে রাখো, তাকে বলা হচ্ছে সে নিজে কানে শুনতে পাইতেছে না। 21শে আগস্টে তো তার কানের একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেটা আমি মনে করি ফেক। সে কি কানে শুনতে পাইতেছে না গোলাগুলির আওয়াজ? যেখানে আপনার উপরে হাজার হাজার রাউন্ড গুলি আসতেছে, আপনি সেখানে ছবি তুলে রাখবেন যে কারা বিদ্রোহ করছে? তো এই জায়গাতে তার এখানে আমি বুঝি সে জানে কিন্তু পরিকল্পনাটা কোথায় যাবে। সে শুধু বলতেছে থাকো, ক্রস ফায়ার যাতে না হয়। আরে ভিতরে যারা আছে অফিসার, তাদের কারো কাছে কোনো অস্ত্র নেই, বারবার বলা হচ্ছে। বাট সে, তার মাথায় একটা জিনিস যে এই যে তার প্রভু ভারতের লোকজন এবং অন্যান্য যারা এই বিদ্রোহটা করছে সেখানে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, এবং আমাদেরকেও তো বলা হয়েছে আমরা কোনো গুলি করতে পারবো না। তো তার হচ্ছে প্রোটেকশন তাদের জন্য। আর ভিতরে মারা যাবে কারা? যারা শহীদ হয়েছেন তারা। মানে ধরেন যে সে সময় তো ধরেন আমি যেটা বলছিলাম যে আপনারা যাচ্ছিলেন বোধহয় আপনাদের কোনো মানে প্র্যাকটিস বা মানে ফায়ার প্র্যাকটিসের জন্য যাচ্ছিলেন, এবং আপনার এই কথাটা শুনে সম্ভবত আতাউল হাকিম সাহেব সঙ্গে পরামর্শ করে আপনার এদিকে চলে আসেন। কিন্তু শেষ পর্যন্ত তো আমি যতটুকু জানি আতাউল হাকিম সাহেব আপনাদেরকে মানে অপারেশনের নির্দেশ দেন নাই, আপনারা যে প্রস্তুতি নিয়েছিলেন প্রাথমিকভাবে আপনাদের মতো করে সেটিও দেন নাই। তো আপনি জানেন যে বিডিআর কমিশন নামে একটি কমিশন হয়েছে, সেই কমিশনের অগ্রগতি কি মনে করেন? এবং সেই সময় কিন্তু জেনারেল ওয়াকারও কিন্তু ধরেন কি কোন ব্রিগেডে ছিলেন? 46 ব্রিগেডই তো ছিলেন। 46 ব্রিগেডে আমি ছিলাম 4 ইস্ট বেঙ্গল, যেটাকে বেবি টাইগার বলা হয়, সেটার একজন মেজর, তখনকার মেজর ওয়াকারুজ্জামান, এখন সেনাপ্রধান, উনি ছিলেন 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড। তো বিডিআর কমিশন কি ওনাকে কথা বলার জন্য ডেকেছে? কারণ তিনি তো তখন আবাহনী মাঠে ছিলেন, ফিল্ডে ছিলেন, ভেরি অ্যাক্টিভ। মানে ঢাকার মধ্যে কোনো ঘটনায় 46 ব্রিগেড তো তার দায় এড়াতে পারে না। 46 ব্রিগেডের ভূমিকা কি ছিল? জেনারেল ওয়াকার দেখলাম গত ফেব্রুয়ারিতে বলেছেন ফুল স্টপ, নো ইফ বাট, কিন্তু কি বললেন না বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। অবস্থাটা কি? কমিশনকে কিভাবে দেখেন? যেমন কমিশন, আমি এখনো জানি না জেনারেল ওয়াকারের সঙ্গে কথা বলেছেন কিনা, তাকে তলব করেছেন কিনা, জেনারেল জাহাঙ্গীরকে তলব করেছেন কিনা, যারা জেনারেল জাহাঙ্গীর সে সময় একটি তদন্ত কমিশনের প্রধান ছিলেন। তো ওভারঅল কি মনে করছেন আপনি তদন্ত কমিশনের কার্যক্রমটা একটু সংক্ষেপে যদি বলেন? তদন্ত কমিশনের যে প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান, ওনার সাথে তো আপনি একটা ইন্টারভিউতে কথাই বলেছেন, উনি আপনার সাথে আসছিলেন, এবং ওনাকে যে প্রত্যয়ের সাথে, যে আশার সাথে আমরা অ্যাকচুয়ালি এই কমিশনে চাচ্ছিলাম এবং সেটা পূর্ণ হয়েছে, সেই জায়গাতে উনি আসলে বলতে পারবেন, বা কমিশনের যে কোনো সদস্য বলতে পারবেন যে কতটুকু অগ্রগতি। আমি যে এইভাবে জিনিসটা দেখি, প্রথম কথা, তারা যে ইন্টারভিউ নিচ্ছেন বা কথা বলছেন, তারা কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করে তাদের অগ্রগতি জানাইছেন এবং সেখানে কি ধরনের এভিডেন্স ওনারা পাইছেন সেটা বলছেন। এবার আমার তো জানার দরকার নাই কি ধরনের এভিডেন্স, আমার জানার দরকার অগ্রগতি হয়েছে কিনা। যাদের যাদের এখানে ইম্পর্টেন্ট যারা সাক্ষী আছে, যাদের সাথে কথা বলা দরকার, তাদের সাথে ওনারা কথা বলে ওনারা এই কমিশন তাদের সুপারিশটা দিচ্ছেন কিনা। তো জেনারেল ওয়াকারের সাথে কথা সম্ভবত তারা বলেন নাই, আমি যতটুকু জানি। এখন আমার এখানে এক্সপেকটেশন তো দেখেন, আপনি যেটা বলছেন আবাহনী মাঠে তো আমরা পরে আসি। আগে তো যে জিনিসটা হচ্ছে, আমরা সবাই বিডিআর গেটের সামনে বিভিন্ন জায়গায়, মানে স্মল আর্মস সেফ ডিস্টেন্স 300 মিটার যেটা বলি, সেটা থেকে এই পাশে সবাই আমরা আছি।
উনিও তখন আমার মতে, আমিও তখন চেষ্টা করছি কোন জায়গা থেকে আমরা একটা অ্যাসল্ট করে ভিতরে ঢুকতে পারবো, আদেশ থাকুক কি না থাকুক। আপনি জানেন যে আমি একটা প্রচেষ্টা নিয়েছিলাম, যেখানে পরবর্তীতে সিজিএস মেজর জেনারেল সিনাই ইবনে জামালি ওনার ডাইরেক্ট ইন্টারভেনশনে সেখান থেকে জেনারেল হাকিমকে বাধ্য হয়ে উনি আমাকে সেখান থেকে সরাই নিয়ে আসেন, আমরা ভিতরে ঢুকতে পারি নাই। এখন জেনারেল ওয়াকারেরও ঠিক একই অবস্থা ছিল, উনি তখন মেজর ওয়াকার, এবং ওনার সাথে কিন্তু আমরা কিন্তু কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি। আমি আজকে একটা জিনিস বলি, এই বিদ্রোহর পরিকল্পনা অথবা সেটা কার্যকরী আমি বিশ্বাস করি এবং আমাদের সবাই বিশ্বাস করি, এর সাথে জেনারেল ওয়াকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না, যেটা ছিল উদ্ধার কার্যের সাথে। তাহলে যদি সেইটাই হয় যে উদ্ধার কার্যে এই বিদ্রোহের অবসান বা হত্যাকাণ্ড যাতে না হয় সেটার জন্য আমাদের সব প্রচেষ্টার সাথে উনি ছিলেন, তাহলে এই বিডিআর কমিশনে স্বপ্রণোদিত হয়ে ওনার কথা বলতে অসুবিধা কোথায়? এই বিডিআর হত্যাকাণ্ডে কারা কারা জড়িত, শুধুমাত্র বিডিআর সদস্য না, তার বাদে রাজনৈতিকভাবে বা ভারত র বা অন্য কে কে এই আওয়ামী লীগের কারা জড়িত সেগুলো তো প্রমাণ ছিল, উনিও তো সেটা জানেন। জেনারেল ওয়াকারকে তো আমরাই তো একই সাথে এই আলামতগুলা আলাপ করতাম, দিতাম কমিশনের কাছে তদন্তের স্বার্থে। উনি কি সেগুলো দেখেন নাই? উনি তো দেখেছেন। উনি আজকে তো ওনার এই অবস্থানে থাকবার কথা না। উনি তো জানেন যে হ্যাঁ ওনার আত্মা পরিষ্কার আছে, উনি কোনো খারাপ কিছুর সাথে ছিলেন না। তাহলে আমি যদি ভালো কিছুর সাথে থাকি, আমি কেন এর পিছনে কারা আছে? এই যে আজকে হাসিনার কথা আমরা শুনলাম, ঠান্ডা মাথায় সে কথা বলছে, বাট পাগলের মতো কিছু ফাইজলামি কথা বলার চেষ্টা করছে, ছবি তুলে রাখো যাতে ক্রস ফায়ার না হয়, জানে যে কারো কাছে অস্ত্র নাই। তো সেই জিনিসগুলো জেনে যে এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা, খুনি হাসিনা এবং তার প্রতি আওয়ামী লীগ তাদের সংশ্লিষ্টতার ব্যাপারটা কি উনিও জানেন না? উনি জানেন। উনি তাহলে এখানে ফুল স্টপের কথা বলছেন। ওনার তো অবস্থানটা হওয়া উচিত বিপরীত, যে আমি ছিলাম সেখানে, আমি সেই একই কষ্ট দেখেছি, আমি সেই একইভাবে স্বজন হারানো বা স্বজন হারানো না তো আমাদের ভাই হারানোর বেদনা আমরা দেখেছি, তাদের শহীদ হওয়া আমরা হইতে দিছি আমাদের চোখের সামনে, এবং সেটার সঠিক তদন্ত সঠিক বিচারটা হওয়া দরকার। ওনার তো অবস্থান সেখানে হওয়া উচিত, ওনার তো কোথাও ফুল স্টপ দেওয়ার কথা না। মানে হচ্ছে যে অনেকটা তো ধরেন সেনাবাহিনী এবং র্যাব চারদিক ঘিরে রাখছে, ভেতরে আপনাদের ভাইদেরকে হত্যা করছে একটা গ্রুপ, এটাই তো বলবো আমরা। মানে সেনা প্রহরাই এই হত্যাকাণ্ডের কথাই বলা চলে। জেনারেল ওয়াকারকে আমি দায়ী করছি না, কিন্তু ধরেন গত কিছুদিনে বিডিআর কমিশন যে কাজ করছে তাতে আমি খুব বেশি সন্তুষ্ট না আর কি। মানে যে ঢিমে তালে যাচ্ছে বা যেভাবে যাচ্ছে আমি তাতে সন্তুষ্ট না, এবং এখানে যে আইন হয়েছে সেখানে হাসিনার যে বিচার সেই বিচারকেও কিন্তু বহাল রাখা হয়েছে। হাসিনার যে বিচার বা হাসিনার যে তদন্ত সেই জায়গাগুলো কিন্তু এই কমিশনকে ইন্টারফেয়ার করার কোনো রাইট দেওয়া হয়নি। পাশাপাশি জেনারেল ফজলুর রহমানের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা আছে, আমরা আশা করি তাই তিনি ভালো কিছু করবেন। বা তিনি যদি ভালো কিছু না করেন, আমাদের যদি মনে হয় যে তিনি সঠিক পথে নাই, তাকেও আমরা কিন্তু মিনিমাম কোনো ছাড় দেব না। এবং বিডিআর কমিশনে কিন্তু এখন এক সামরিক কর্মকর্তা আছেন যার ভাই আমেরিকায় বসে প্রতিদিন আওয়ামী লীগের পক্ষে কিন্তু বয়ান দিচ্ছেন আর কি। তিনি যদি আওয়ামী পরিবারের মানুষ, তিনি যদি আমাদের যদি মনে হয় যে তিনিও ঠিক মতো কাজ করছেন না, তাকেও ছাড় দেওয়া হবে না। অর্থাৎ দেখেন 57 জন সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের কারণে বহু অযোগ্য লোক পরবর্তীতে জেনারেল হয়েছে, বহু অযোগ্য লোক পরবর্তীতে ধরেন এই স্বৈরাচারকে টিকিয়ে থাকতে সহায়তা করেছে। তো সেই জায়গাটা কমিশন আমরা চাই যে যথাযথভাবে কাজ করুক, প্রত্যাশা অনুযায়ী, কোনো অনুরাগ বা বিরাগ বা কারোর ধমক ফুল স্টপের ভয় যেন ভীত না হয়। আপনি কি মনে করেন সুমন ভাই? জি অবশ্যই, আমার অভিমত, আপনার অভিমতের সাথে আমি সম্পূর্ণ একমত। এখন দেখেন বিডিআর এ যে হত্যাকাণ্ড হলো সেখানে যে 74 জন মারা গেলেন, 57 জন অফিসার শহীদ হয়েছেন, সেটা কি শুধুমাত্র 57 জন অফিসার শহীদ হওয়া? তা তো না ভাই। এইখানে ভারতের যেই আকাঙ্ক্ষা ছিল, তাদের যেই জিদ ছিল যে তারা এই রৌমারির সেই পরাজয়ের প্রতিশোধ নিবে, সেই কারণে তারা সবসময় একটা জিনিস দেখছে যে দুইটা জিনিস বাংলাদেশে কাজ করে। আমাদের অ্যাটম বোম নাই, আমাদের এই হাইপারসনিক মিসাইল নাই, আমাদের ফাইটার এয়ারক্রাফট নাই, এটা সত্যি। বাট আমাদের কি সামরিক বাহিনীটা
এবং একইভাবে বিডিআর প্যারামিলিটারি হিসাবে সামরিক বাহিনী নেতৃত্বের আন্ডারে থেকে চূড়ান্ত রকমের সুপ্রশিক্ষিত। তার সামনে ভারতের সেনাবাহিনী, বিএসএফ তো দূরের কথা, সেনাবাহিনী কেউ দাঁড়াতে পারে না এবং পারবে না। মাত্র 11 জন বিডিআর সদস্য রৌমারিতে, তারা 1000-এর উপরে বিএসএফ কে ঠেকায় দিছে স্থানীয় গ্রামবাসী জনগণের সহায়তা নিয়ে। তার মানে জনগণ এবং সেনাবাহিনীর যে নিবিড় সম্পর্ক এবং আমাদের সেনাবাহিনীর এবং বিডিআর এর যে সুপ্রশিক্ষণ, সেটা তাদের একটা বড় মাথা ব্যথা। এবং এই যে বিডিআর হত্যাকাণ্ড, তার মধ্যে কিন্তু অনেকগুলা জিনিস তারা অ্যাচিভ করছে। এক হচ্ছে হাসিনার সরকারের সেনাবাহিনীর উপরে যে রাগ, আওয়ামী লীগের যে সেনাবাহিনীর উপর রাগ, সেটা ভারতের সাথে মিলে ভারত আমাদের সেনাবাহিনীকে দুর্বল করছে মানসিকভাবে, বিডিআর কে ভেঙে ফেলছে। এটা আমাদের স্বীকার করতে হবে। এই যে বিডিআর এর যে শৌর্য বীর্য অথবা যেই জায়গায় ছিল, সেই জায়গায় এই বিডিআর ঘটনার পরে সেটা একটা অবিশ্বাসের জায়গায় চলে আসছে। পরবর্তীতে দেখেন এই একই ধারায় তারা কিন্তু আমাদের বিভিন্ন অফিসারদের মধ্যে, অফিসার সৈনিকের মধ্যে ভাঙন, পরবর্তীতে বিভিন্ন কারণ হিসেবে যারাই সেটা প্রতিবাদ করছে, যারা সেটা তদন্ত চাইছে, হয়তো আমার মতন এই যে আমাকে গুম করছে, বাকিদেরকে গুম অথবা জেলে পড়ছে, বিভিন্ন সাজানো নাটক দিছে, এইভাবে আর্মিকেও কিন্তু পঙ্গু করে ফেলতেছে। এখন আমাদেরকে এই জিনিস বুঝতে হবে যে বিডিআর এর ওই 25শে ফেব্রুয়ারি না, এটা সুদূর প্রসারী ইফেক্ট কিন্তু 15 বছর ধরে চলছে। আমরা দেখেন সেনাবাহিনীর সদস্যরা আমরা বলি যে আমরা জাতির সার্বভৌমত্বের প্রতীক। সার্বভৌমত্ব কোথায়? সার্বভৌমত্ব শুধু ভারতের আগ্রাসন থেকে তা তো না। আমাদের সার্বভৌমত্ব শেষ করছে তা আওয়ামী লীগ নিজে থেকে ভারতের কাছে আমাদেরকে বিক্রি করে। সেই জায়গাটাতে সেনাবাহিনী কেন সুস্পষ্টভাবে দাঁড়াতে পারলো না? হাসিনাকে বলতে পারলো না যে তোমার গুম খুন অথবা তোমার প্রহসনের নির্বাচন বন্ধ করো, আমরা তার সাথে নাই? 15 বছরে কেন বলতে পারলো না? এই যে বিডিআর ইনসিডেন্ট দিয়ে আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হয়েছে, আমাদের মাজা ভেঙে দেওয়া হয়েছে, অফিসার এবং সৈনিকের মধ্যে দূরত্ব তৈরি করা হয়েছে, সেইটাই হচ্ছে কারণ। এখন আমরা যদি সেই জায়গাটা ইনভেস্টিগেট সঠিকভাবে না করি এবং সেখানে কারা কারা যুক্ত আছে সেটার যদি আমরা, বিচার তো অবশ্যই হবে, বাট সেটা অনুসন্ধান করে বের করে না আসি, তাহলে তো আমরা ভাই চারিদিকে এই যে ভাঙা দেয়াল আমাদের শত্রুকে, সেটা তো আমরা জানতে পারতেছি না। আমাদের জন্য ভবিষ্যৎ ক্ষতিগুলো তো আমরা আটকাতে পারবো না। এই ক্ষেত্রে কোনোভাবে আমি যদি সময় দেন 1 মিনিট বলি, ধরেন এই ব্যাপারে যারা কথা বলছে, যারা বলছে যে না রাজনীতিবিদদের সঠিকভাবে প্রশ্ন করছে, ভারতের সংশ্লিষ্টতা বের করার চেষ্টা করছে, তাদের একজন জেনারেল হাসান নাসির। আজকে দেখেন তার মতন একজন লোকের কি হওয়া উচিত? জেনারেল ওয়াকারের পাশে থাকবার কথা, জেনারেল ওয়াকারের তার কাছ থেকে উপদেশ নেবার কথা, যে স্যার, জেনারেল নাসির তো সিনিয়র, যে স্যার আমি এই ব্যাপারটাতে আগাতে যাচ্ছি, আপনার কি মনে হয়, বা আপনি এই কমিশনটা দেখেন বা এইটা দেখেন, দুর্নীতি দমন কমিশনে আসেন। তা না করে জেনারেল হাসান নাসির এখন পিএনজি, পার্সোনা নন গ্রাটা। এগুলা আনফরচুনেট। আমরা যারাই এই হাসিনা এবং ভারতের সংশ্লিষ্ট বিডিআর এর সাথে সেটা বের করার চেষ্টা করেছি, সেটা নিয়ে কথা বলেছি, আমাদের প্রত্যেককেই হয় সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে, অথবা জেলে ভরা হয়েছে, আর এখন পিএনজি করা হচ্ছে। এখন সুমন ভাই ধরেন এই যে ইদানিং ওই যে জেনারেল ওয়াকারের আশেপাশে কিছু হরিদাস পাল বসে থাকে, তো ওই হরিদাস পালরা নাকি আরো পিএনজি করবে, অনেকে হুমকি দিচ্ছে। এবং আপনি যদি দেখেন যে বিডিআরে আমি 57 জন সেনা কর্মকর্তা হারালাম, এরপরে অফিসারদের যারা যেই মানে মুষ্টিমেয় কিছু অফিসার এটা প্রতিবাদ করলো, প্রত্যেকে কিন্তু চাকরিচ্যুত, প্রত্যেকে কিন্তু পানিশড বিভিন্নভাবে। এগুলা নিয়ে আপনি যখন কথা বলবেন তখন বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে টানাটানি করছে এরা সেনাবাহিনীকে কি বলবো মানে ডাউন প্লে করতে চাচ্ছে। অথচ দেখেন এই 5ই আগস্টের পরে ওই যে আজম, মির্জা আজম, নানক, যারা ডিরেক্টলি এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু এই সেনাবাহিনীর লোকজনের মানে সহায়তায় দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি ভাই কাকে কি বলবেন ভাই, বলেন তো? আপনি যদি আবেগে গল্প ছাড়েন যে ব্রাদার ইন আর্মস, আমার ভাই, আমার অমুক, কার্যক্ষেত্রে যদি আপনি তার খুনিদের পাশে অবস্থান নেন, এবং আপনি দেখেন যে আমাদের হাসিনার ভয়টা দেখেন, যে সে সময় অস্ত্র নাই শোনার পরেও সে বলছে যেন ক্রস ফায়ার না হয়, কারণ সে জানে যে এদের যে ট্রেনিং এবং এদের যে সাহস, যেমন কর্নেল গুলজার তার এক বন্ধুকে বলছিলেন, আমার চ্যানেলে আছে কোন একটা ইন্টারভিউতে,
গুলজার সাহেব বলছিলেন যে আমাকে জাস্ট একটা এলএমজি পাঠাও, জাস্ট একটা অস্ত্র পাঠাও আমার কাছে, কোনোভাবে তোমরা একটু পৌঁছানোর ব্যবস্থা করো। তো আমরা তো জানি তাদের ট্রেনিং, তাদের যে সাহস, ট্রেনিং তো না, সাহস হচ্ছে মূল বিষয়টা। তো কি বলবেন আপনি, বলেন তো? মানে একে একে কি আগেও শাস্তি দেওয়া হয়েছে, পরবর্তীতে 5ই আগস্টের পরেও যাদেরকে বিচারের জন্য ধরা দরকার ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সহায়তা করা হয়েছে। জি, আমি সবসময় এই জিনিসটা বিশ্বাস করি যে সেনাবাহিনীতে যে অস্ত্র প্রশিক্ষণ, রণকৌশল প্রশিক্ষণ, শারীরিক প্রশিক্ষণ, সেগুলো অবশ্যই আছে, কঠোর প্রশিক্ষণ। বাট আমাদের সেনাবাহিনীর সব থেকে বড় যে প্রশিক্ষণের সুফল, সেটা হচ্ছে আমাদের কলিজাটাকে প্রচন্ড বড় করে দেওয়া হয়। আমাদেরকে যে ভয় বলে কোনো কিছু নাই, সেই জিনিসটা বলা হয় এবং সেটা আমরা ফলো করি। স্বাভাবিক। আমি ছোট্ট একটা জিনিস বলি ভাই, আমাদেরকে প্রশিক্ষণের সময় 3 রকমের শেভ করতে হতো। যদি আমি ধরেন নর্মাল নিজে থেকে শেভ করলাম, ফোম দিয়ে গুড, যদি 3 মিনিট সময় পাই শেভ করে নিলাম। আর যদি আমি শেভ না করি, কেউ যদি সেটা দেখে, সেক্ষেত্রে বলা হয় ড্রাই শেভ, মানে এখন আর কিছু না, পকেট থেকে শেভিং রেজার বের করো, কোনো কিছু ছাড়া শেভ করো। 3 নাম্বার জিনিস যেটা হচ্ছে, তারপরেও যদি আমার কাছে রেজার না থাকে, ব্রিক শেভ, একটা ইটের টুকরা নাও, ইটের টুকরা দিয়ে এইভাবে তুমি ঝামা দিয়ে চামড়া ছিলে দিয়ে আমি করব। আমার কাছে, আপনার কাছে খারাপ লাগতে পারে, বাট দেখেন আমাদেরকে কিন্তু শৃঙ্খলাটা সেইভাবে শেখানো হয়। আমার যেটা করবার সেটা আমি করব, যদি না করি তাহলে আমাকে পস্তাইতে হবে। 2 নাম্বার, হাজার বুলেট আসুক, হাজার সেখানে আমার শত্রু আসুক, আমার যে দায়িত্ব, আমার ইউনিফর্মে ইজ্জত রক্ষার জন্য, আমার দেশকে বাঁচানোর জন্য আমাকে সেটা করতে হবে। এবং আমরা যে জেনারেল শাকিলের কথা শুনলাম, সেখানে একজন সৈনিকের, আত্মবিশ্বাসী সৈনিক যে মরতে ভয় পায় না, তার কথা শুনলাম। কিন্তু এখন এই সেনাবাহিনী তো ভারতের পছন্দ না, তাদের জন্য ভয়ের কারণ। এই সেনাবাহিনীকে ভাই আমি একটা জিনিস বলি, আজকে কথাটা অনেকের কাছে হয়তো খারাপ লাগবে, আমাদের এখন সেনাবাহিনী, আপনি যাদের কথা বললেন যে জেনারেল ওয়াকারের আশপাশে যারা আছে, যারা তাকে ভুল পথে চালিত করছে অথবা খুবই মাস্তানি দেখাইতেছে, মনে করতেছে কি হয়ে গেল, আরো দেখাবো, আরো আছে, আসিতেছে, এই তো শুরু জেনারেল হাসান নাসিরকে দিয়ে। ভাই, তোমরা কার স্বার্থে কাজ করতেছো সেটা কিন্তু আমরা বুঝি। এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে আমার বা আপনার কথা বলার তো কোনো ইচ্ছা নাই, আমরা তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি না। সেনাবাহিনী একটা গৌরবের প্রতিষ্ঠান, আমরা কথা বলতেছি তার মধ্যে, তার মগজের জায়গায় অথবা তার হাত পায়ে যে সমস্ত দুষ্ট, যারা সেনাবাহিনীর ইউনিফর্ম পরার যোগ্যতা রাখে না, যারা গুম খুন অর্থ কেলেঙ্কারির সাথে যুক্ত, তাদের ব্যাপারে কথা বলতেছি, তাদেরকে সরাই দিয়ে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করার কথা বলতেছি। এখন এই লোকগুলো সেটা শুনবে না, তারা সেনাবাহিনীর ভিতরে থেকে আরো বিতর্কিত সিদ্ধান্ত নিবে, যেটা জনগণ বা আমরা পছন্দ করব না। কারণ তারা বিতর্কিত সিদ্ধান্ত নিবে, সেনাবাহিনীকে জনগণের চোখে খারাপ বানাবে। এটা লাভকার হবে? আমি আগেই বলছি, বাংলাদেশের সেনাবাহিনীর 2টা বড় শক্তি, সুপ্রশিক্ষণ এবং জনগণকে সাথে নিয়ে যুদ্ধ করা। এটা ভারতের সেনাবাহিনী বা আমাদের শত্রু নাই। তো যত তারা নিজেরাই সেনাবাহিনীর উপরে বসে থেকে সেনাবাহিনীকে পচাবে, ততই ভারতের লাভ। তারা দিন কালকে রিটায়ার করবে, 1 বছর পরে 2 বছর পর রিটায়ার করে তাদের হয়তো দুবাইতে বা ভারত তাদের জন্য ব্যবসার অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, জমি সব কিনে রেখে দিছে। তাদের তো চিন্তা নাই সেনাবাহিনীর ইজ্জত থাকলো কিনা। আমাদেরকে যাদের সেনাবাহিনী থেকে গুম করে নিয়ে আমাদেরকে ইউনিফর্ম ছিঁড়ে ফেলে আমাদেরকে বাইরে পাঠাই দিচ্ছে, তারা আমাদেরকে জেলে ভরছে, তাদের চিন্তাটা আসলে হয়ে গেছে বেশি, কারণ আমরা সেনাবাহিনীকে ভালোবাসি। আপনি কি আপনার নিজের স্বার্থে এই কথাগুলো বলতেছি? আমি কি সেই জন্য 10 লাখ টাকা 20 লাখ টাকা পাবো আজকের এই প্রোগ্রাম করে? ভাই আমার তো কোনো স্বার্থই নাই, আমার কিসের স্বার্থ, বরঞ্চ আমি ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভাবে। এই হরিদাস পালেরা নানা রকম ঝামেলা করতেছে, এবং আপনি দেখেন যে আপনাকে যে গুম করলো, আপনাকে যে টর্চার করলো আফটার মানে বিডিআর এই হত্যাকাণ্ড, তাকেও তো বের করে দিছে ব্রিগেডিয়ার রাশিদ, না ব্রিগেডিয়ার রাশিদ, তাকে সেফলি যখন 5 আগস্টের পরে সে জানতো যে আমি অন্তত সাক্ষী দিব, বাট কে আছে? কর্নেল ইমরান ইবনে রৌফ, সে তো এখনো বিজিবিতে আছে। সেই ধরনের লোকগুলো তো আছে। আর যেখানে জেনারেল হাসান নাসির কন্টেনমেন্টে ঢুকতে পারবেন না, সেখানে এই গুম খুনের সাথে যারা আছে তারা কন্টেনমেন্টের ভিতরে বসে আছে। তো এগুলো কার স্বার্থে হচ্ছে? ভাই, আমি বলবো সেনাবাহিনী আমাদের সবার প্রিয়, জনগণের প্রিয়, শুধু আপনার আমার না। বাট এরা নিজেরাই সেনাবাহিনীকে পচায় এরা একদিন বাইরে চলে যাবে, বাট সেনাবাহিনীকে আরো দুর্বল করা হবে, জনগণের থেকে দূরে জায়গা নিয়ে আসবে। এবং এরা চাচ্ছে
ভারত এবং হাসিনার ইচ্ছে অনুযায়ী সেনাবাহিনীকে একটা ঘৃণার জায়গায় নিয়ে আসা। ভাই আমরা তো সেটা চাই না। তোমরা যারা ঘৃণিত কীট, তোমরা যারা কুকুরের থেকেও অধম, আমরা চাই তোমাদেরকে এখনই ঘাট ধরে বের করে দিতে। এবং ইনশাল্লাহ তোমরা যদি এটা চালাই যাও অসুবিধা নাই, আমরা সেই কাজটাই করব। রাইট। এবং ধরেন যে আমি তো মনে করি বিডিআর কমিশনকে যদি পূর্ণ সহযোগিতা করা না হয়, কারা কারা করছে না কি করছে না তাদের 14 গোষ্ঠী আমরা সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং যারা 5ই আগস্টের পরে এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, আমার 57 জন সেনা কর্মকর্তা হত্যার সঙ্গে যুক্ত, তাদেরকে যারা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। কারণ অ্যাকচুয়ালি বর্তমান যুগে কোনো কিছু আপনি গোপন রাখতে পারবেন না সুমন ভাই, আমার যতটুকু পর্যবেক্ষণ আর কি, কোনো না কোনো ফরম্যাটে এটা চলে আসবে। আচ্ছা কনক ভাই আমি বলি, এই প্রসঙ্গে কথাটা একটু বলে নি। ধরেন গোপন রাখার থেকে বড় কথা হচ্ছে ম্যাচুরিটির জিনিস। আমি সবসময় বলি যে জেনারেল ওয়াকারের আশপাশে যারা আছে তারা ম্যাচুরিটি, এই যে ডিএমআই আছে, তারপরে এইজি ছিল, জেনারেল মাসুদ আছে, আমি নাম ধরে বলতেছি, আমি তো বলছি এখন থেকে আমি নাম ধরে বলবো। এরা মনে করে এরা অনেক ম্যাচুর এবং স্মার্ট, বাট এরা যে জেনারেল ওয়াকারের কতটুকু ক্ষতি করতেছে জেনারেল ওয়াকার তো বুঝতে পারতেছে না, বাট আমরা বুঝতে পারতেছি। আপনি জানেন, আমি জানি, আপনাদের কাছে কিছু কিছু অডিও আছে। এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছিল এবং হত্যাকাণ্ডের নির্দেশ কারা দিয়েছিল, কোন জায়গা থেকে আসছিল, সেই অডিওগুলো কিন্তু আছে। আমরা সেই অডিওগুলো এখনো কিন্তু পাবলিকে আনতেছি না, আমরা নিশ্চিত হয়ে নিতে যাচ্ছি সেটার অথেন্টিসিটি। যদি সেগুলো আছে তাহলে আপনারা যারা ষড়যন্ত্র করতেছেন আপনারা টিকবেন না। আমরা এখনো কিন্তু রাষ্ট্রের রাখছি, বাট আমাদেরকে সেই রশি ছেড়ে দিতে বাধ্য করবেন না। না এখন সুমন ভাই কত হরিদাস পাল দেখলাম না, জেনারেল আজিজ, হাসিনার চোখ রাঙানি, আজিজের চোখ রাঙানি, তার গুন্ডা ভাইদের চোখ রাঙানি, এগুলো তো ভাই আমরা দেখছি ভাই। আপনি আর কত চোখ রাঙাবেন, আপনি আর কত ভয় দেখাবেন, আপনি কত বড় হরিদাস পাল হবেন, কোনো লাভ নাই রে ভাই। এবং আমাদের কাছে বহু ইনফরমেশন আমরা আসলে ভ্যালিডেট করতে একটু সময় নেই, বিশেষ করে আমি ধরেন একটু অনেক রকম চেক ব্যাক করে একটা ইনফরমেশন ছাড়ার চেষ্টা করি। তো আমার মনে হয় যে সবার বোধোদয় হোক, মানে শুভ বুদ্ধির উদয় হোক। এবং আমি আবারও তো স্যালিউট জানাই জেনারেল মেজর জেনারেল শাকিলকে, তার তিনি যেই এত গোলাগুলির মধ্যে খালি হাতে বসে, আপনি যদি দেখেন যে তার কথার ধাপগুলো, তিনি দেশের প্রধানমন্ত্রীর প্রতি তার অবস্থান থেকে যে শ্রদ্ধা জানানোর, এই অবস্থাতেও কিন্তু সেটি জানিয়েছেন। তিনি মানে ডেকোরাম পরিপূর্ণ পালন করেছেন। তার হাতে অস্ত্র নাই, কিছুক্ষণ আগে তাকে অস্ত্র ঠেকিয়ে গুলি করতে গিয়েও সামহাও তিনি বেঁচে গেছেন। তারপরেও তার যে দৃঢ় যে অবস্থান, আপনি এই লেভেলের অফিসার আছে এখন? আপনি বলেন তো, মানে আমাদেরকে তো 57 জনকে মেরে যে অবস্থা করা হয়েছে না ভাই, আমি কিন্তু মানে কি বলবো, একজন সিভিলিয়ান আমি, কিন্তু আমার পর্যবেক্ষণ কিন্তু খুব খারাপ আর কি, মানে হচ্ছে না। অফিসারের মান বা অফিসারের মানে কোন লেভেলের অফিসার প্রশিক্ষিত, আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো সব থেকে স্বল্প প্রশিক্ষিত বা কম বুদ্ধিসম্পন্ন অফিসারও আমাদের জন্য একজন অ্যাসেট, কারণ সেটার ভ্যালু অনেক। বাট আমি কিছুদিন আগে আমি সেটা বলছি না, একটা আলাপ বলছি জেনারেল শাকিল সহ যে 57 জনের যেই দেশপ্রেম ছিল, বা এদেরকে তো সবাইকে তো এক জায়গায় জড়ো করা হয়েছিল, দেশপ্রেমিক সবাইকে, হাসিনা ক্ষমতায় সেই সবাইকে জড়ো করলো এক জায়গায়। আমি কিন্তু বলছি না যে এখন আমাদের অফিসাররা খারাপ, আমি বলছি এই যে দৃঢ় যে অবস্থান, এই যে সাহসিকতা, এই জায়গাটা মানে আমি আনপ্যারালাল মনে হয় আর কি আমার কাছে বর্তমানের সাথে যদি আপনি কম্পেয়ার করেন। আমি কিন্তু আপনার কথা দ্বিমত করছি না, আমি বরঞ্চ আপনার কথা আমি একমত পোষণ করে বলছি যে দেখেন, আমি আবারও বলছি, সেনাবাহিনীতে আমার প্রশিক্ষণ বা আমি কতটুকু অস্ত্র চালাতে পারলাম, কতটুকু মিলিটারি ক্রাফট বা রণকৌশলে আমি পারদর্শী, সেটার থেকে সব থেকে বড় কথা হচ্ছে সাহস এবং দেশপ্রেম। সে দুটো হচ্ছে প্রথমে। এখন সাহস আর দেশপ্রেমের জায়গায় আমি কি এই জায়গায় রাখছি? না। আমি আপনারা আহত হতে পারেন সেনাবাহিনীর যারা উপরস্থ জায়গায় আছেন, আপনাদের দেশপ্রেম থাকলে 15 বছর দেখতাম না। আপনাদের দেশপ্রেম থাকলে আপনারা অনেক কিছু বলেন যে আপনারা 5 তারিখে হাসিনাকে পালায় যাইতে বাধ্য করছেন। আমি আপনাকে 2টা প্রশ্ন করি, আপনার দেশপ্রেম থাকলে কি আমাদের এই 16 জুলাইয়ের পর থেকে আমাদের 2000 ছাত্র জনতা মারা যেত?
এমন তো নয় তারা বাজ পড়ে বা ভূমিকম্পে মারা গেছে, তারা আপনাদের গুলিতে, পুলিশের গুলিতে মারা গেছে, বিজিবির গুলিতে মারা গেছে। বিজিবির প্রধান এখনো তার জায়গায় আছেন কিন্তু। এখন আমার প্রশ্ন হলো, আপনাদের যদি দেশপ্রেম থাকতো তাহলে কিন্তু এই আগস্টের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতো না হাসিনার পতনের জন্য। আপনারা যেই মুহূর্ত থেকে আর্মিকে ডিপ্লয় করার আদেশ দেওয়া হয়েছে, আপনারা বলতেন। জেনারেল নুরুদ্দিনের কথা মনে আছে? এরশাদ তো তাকেও ডিপ্লয় করতে বলছিল, ছাত্র জনগণের উপর গুলি করতে বলছিল, উনি তো করেন নাই। বাট আপনারা তো তারপরেও তার মেনে নিছেন, আদেশ দিচ্ছেন, এবং 5 তারিখের কথা বলেন যে আপনারা বিজয় আনেন নাই। হইলে আপনারা 5 তারিখে হাসিনাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আর্মি, নেভি, এয়ারফোর্স মিলে ওকে এবং তার সাথে আওয়ামী লীগের লোকদেরকে পালায় যাইতে মানে সেফলি ইন্ডিয়াতে রেখে আসতেন না, পালায় যায় নাই। মানে সুমন ভাই, এই অথরিটি কে দিছিল তখন সেনাবাহিনীর প্রধানকে? হু গিভ হিম? এটা তো আমাদের শোনার দরকার, আমরা অনেক কিছু শুনি, অনেক দিতে হবে। হাসিনাকে সেফ এক্সিটের অথরিটিকে কে দিছে? ভাই আমি বলি, আমরা তো অনেক বক্তৃতা শুনতেছি বিভিন্ন জায়গায়, ফুল স্টপ, নন স্টপ, কমা স্টপ, বাট আপনি আমাকে বলেন এই দুইটা জায়গায় ক্লিয়ার করেন। 626 জনকে যে রাখা হয়েছিল মানবিক কারণে আমি জানি, তারপরে কেন বিচার ছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হলো? 2 নাম্বার, হাসিনা, এরশাদ যে গেছে, এরশাদ 6 জন লোককে সারা 8 বছরে হত্যা করছে, 6 জন। আর আপনি 6,000-এর বেশি লোককে এই 15 বছরে হত্যা করা যেই পতিতা খুনি হাসিনা, তাকে আপনি আরাম করে বসায় প্লেনে করে তার বাপের বাড়ি ইন্ডিয়াতে রেখে আসছেন। সেটার ব্যাপারে আপনি জানান, আমাদেরকে, জাতিকে জানান। এটা তো এমন না যে হাসিনা প্লেন ডাকছে উবার কল করার মতন যে প্লেন আসো আমি চলে গেলাম। এটা তো 3 তারিখ থেকে পরিকল্পনা হয়েছে। বিমান বাহিনী প্রধান যেখানে তারেক সিদ্দিকের বাসায় এসে পরিকল্পনাতে ছিলেন, খুনি জিয়াউল হাসান সেই পরিকল্পনাতে ছিল। তারা 3 দিন ধরে পরিকল্পনা করে হাসিনাকে ইন্ডিয়াতে রেখে আসছে, যেটা 6 তারিখে যাওয়ার কথা ছিল। আমাদের ছাত্র জনতার চাপে সে 5 তারিখে গেছে, এইটাই তার রাগ। এই পতিতা মহিলা চাইছিল একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে 6 তারিখ সকালে চলে যাবে, সেইটা পারে নাই। ওর এখন মাথায় রাগ, এবং যেই লেজদের, তার দোসর যাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনে বাহিনীতে বসে রাখছে, তাদেরও সেখানে রাগ যে ও তো ভাষণ দিয়ে গেলে ওর একটা সুবিধা হতো, বাট সেটা পারে নাই, সেই কারণে। যাই হোক, এই প্রশ্নগুলোর জবাব তারা দিচ্ছেন না, তারা অন্য জায়গায় অনেক থিওরি বলতেছেন। আগে শুধু এই দুইটা জিনিস বলেন, 626 আর কেন হাসিনাকে দেশে বন্দি না করে পালাই যেতে দেওয়া হলো। পালাই না, আপনারা সেফলি ইন্ডিয়াতে রেখে আসলেন। বাকি আমার আপনাদের কাছে আর কিছু শুনবো না, আপনারা এই দুইটা অ্যান্সার দেন, আপনাদেরকে আমি দেশপ্রেমিক এবং সাহসী বলে মানবো। রাইট, মানে ওরা ধরেন যথাযথ প্রশ্নের উত্তর না দিয়ে তারা সেই হাসিনা স্টাইলে চোখ রাঙানোর চেষ্টা করছে। এখন পিএনজি করবে, অমুক হুমকি দিবে, এখনো ভাই টেলিফোন করে থ্রেট দিচ্ছে বিভিন্ন সেনা কর্মকর্তাদেরকে, এখনো তারা মিডিয়াকে অ্যাডভাইজারি দিচ্ছে টেলিফোন করে করে। তো এই জায়গাগুলো তো বন্ধ করতে হবে, বন্ধ না করলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না। এসব চোখ রাঙানির দিন শেষ, বহু চোখ রাঙানি দেখছি। মেজর সুমন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। অত্যন্ত আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই অডিওটা আমি এই যে আপনি এটা শোনালেন, আমি জানি না, আমার কিন্তু ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমি তো পুরুষ মানুষ ভাই, কাঁদতে পারতেছি না, বাট ওনার শেষ কথাগুলো শুনে আমি একই সাথে দুঃখিত বা একই সাথে গর্বিত। একজন জেনারেল, সামরিক বাহিনীর মান রেখে উনি কথা বলছেন। আমরাই শুধু ফেল করছি, আমি ফেল করছি, আমার সাথে যারা ছিল তারা আমরা ফেল করছি। দর্শকদের ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবং ধরেন যে গত কয়েকদিন ধরে আমি যখন এটা যখন চেক ব্যাক করছি, তখন অ্যাকচুয়ালি আমি নিজেও কিন্তু ইমোশনাল। কিন্তু আমি নিজেও এই কথাগুলো তো ধরেন আমি অনেক বারবার শুনতে হচ্ছে, তার কণ্ঠস্বরের সঙ্গে কণ্ঠস্বর ম্যাচ করা, মানে অনেকটা ফরেন্সিকের মতো যাওয়া, সবকিছু মিলিয়ে ধরেন আমি নিজেও কি বলবো, মানে এই অনুভূতি বা অভিব্যক্তি প্রকাশ করার মতো না। এবং আমি বলবো যে একজন সাহসী এই জেনারেল শাকিল আহমেদ, মেজর জেনারেল শাকিল আহমেদ, তাকে আল্লাহ বেহেশত নসিব করুন। এবং আমরা যথাযথ বিচার চাই। আমরা বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড, সেখানে যে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, সেখানে যেসব ঘটনা ঘটেছে, প্রত্যেকটার সুনির্দিষ্টভাবে বিচার চাই। সেটি সেনাবাহিনীর ভেতরে যারা ইনভলভ তাদের বিচার চাই, বাইরের যারা ইনভলভ তাদের বিচার চাই। এবং এই বিচার যদি না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আরো ভয়াবহ দিকে যাবে। এবং জেনারেল ওয়াকার 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি পরহেজগার, তিনি নরম মনের মানুষ। এটা তার ব্যক্তিগত বিষয়, এগুলো সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে বাঙালি জাতি,
বা বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা নাই। যেই জায়গাতে বাঙালি জাতি এবং বাংলাদেশের জন্য যে সংশ্লিষ্টতা, সেই জায়গাতে আমরা তার অবস্থান দেখতে চাই। আর অবস্থান যদি না দেখাইতে পারেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, কোনো দরকার নেই। আপনি কি মনে করেন সুমন ভাই? জি, একটা জিনিস, জেনারেল ওয়াকার পরহেজগার, উনি নামাজি, সেটা বলেন। আমি একটা জিনিস শুধু ওনাকে অনুরোধ করবো, আপনি সব তার ব্যক্তিগত বিষয় ভাই, ব্যক্তিগত। আমি আপনার ব্যক্তিগত ভাই, সমস্যা হলো ওনার পিয়ার গ্রুপ এই জিনিসটাই তো ফোকাস করে বিভিন্ন জায়গায়। উনি নামাজ পড়তেছেন, উনি ইমামতি করতেছেন, আপনার সাথে যখন এক জায়গায় কথাবার্তা হচ্ছিল তখন বারবার বলা হচ্ছিল যে উনি তাহাজ্জুদ পড়েন এই সময়। তারপরে ইটস ওকে, ইটস এ ভার্চু। বাট আমি সেই লাইনেই, আমি সেটা স্বীকার করেই বলছি যে জেনারেল ওয়াকার, আমরা তো একসাথেই চাকরি করছি। আপনি এখন আমার কথা একবার হলো একটু কান দিয়ে শুনেন, পরে ফেলে দিয়ে অসুবিধা নেই। আপনি যে রাতে নামাজটা পড়তেছেন, নামাজের পরে আপনি আল্লাহর কাছে একটা জিনিস বলেন যে আল্লাহ, আমি এই যে গত 15 বছরে যা কিছু হয়েছে সেটা তো আমি করি নাই, বাট বাধ্য হয়ে আমাকে দেখতে হয়েছে। আমাকে তুমি এমন একটা জায়গায় সুযোগ দিয়ে বসাইছো, আমি যে তোমার কাছে যাব কিয়ামতের দিনে তোমার সামনে দাঁড়াই, যাতে আমি বলতে পারি আমার সেই পদ সেনাপ্রধান এবং সেই যে এক্সপেরিয়েন্স মানুষ হিসাবে, সেটার আমি জাস্টিফাই করছি, সেটা হালাল করে আমি তোমার সামনে আসছি। যারা অন্যায় করছে আমার সুযোগের মধ্যে থেকে আমি সেই অন্যায়ের বিচার করার চেষ্টা করছি। এই মৌমাছি 40 দিন বাঁচে, তার মধ্যে সে 1000-এর উপরে ফুলে যায়, এটা আপনি জানেন। তার মধ্যে সে 3000 কিলোমিটারের সমান উড়ে, বাট সে বসে থাকে না, কারণ জানে যে তার এই যে সময়টুকু 40 দিন, তার মধ্যে তাকে কিছু করে কিছু দিয়ে যেতে হবে এবং এক ফোঁটা মধু সে জমায় আনতে পারে। আপনি এই যে 3 বছর থাকবেন, আল্লাহ করুক আপনি থাকেন, আপনি যোগ্যতার ভিত্তিতে কাজ করে দেখিয়ে থাকেন, এর মধ্যে আপনি যদি এই কাজগুলো না করে যেতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন সেটা আপনি বুঝবেন। বাট জনগণের কাছে, যারা আপনাকে ভালোবেসে এখনো রাখছে, যারা বিশ্বাস করতে যে আপনি 5ই আগস্টের পক্ষে শক্তি, তাদের পক্ষে যে দাবিগুলা, 4টা বড় দাবি, সেগুলোর হয়ে কাজ করেন। আপনাকে লোকে ভালো মানুষ এবং ভালো নেতা দুইটাই মনে করবে। বাট প্রফেসর ইউনূস বা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে, অথবা আপনার সাথে যেই মানে কম বুদ্ধির বাট অহংকারী যে সমস্ত ব্রিগেডিয়ার জেনারেলস এবং জেনারেলস আছে যারা আপনাকে কুবুদ্ধি দেয়, তাদের কথা শুনলে কিন্তু আপনার চলবে না। আপনি আরো দূরে সরে যাবেন, ঘৃণার জায়গায় চলে যাবেন, যেটা আমি সুমন আমি চাই না। আমি চাই দেশের লোক, সেনাবাহিনী সবাই আপনাকে ভালোবাসুক এবং আপনার এই সেনা নেতৃত্বকে পছন্দ করুক। মানে ধরেন যে হরিদাস পালদের কথা শুনলে উনি আরো ডুববে, এবং আমার কথা খুব ক্লিয়ার, ইনসাইড স্টোরি সাধারণ মানুষ অনেকেই জানেন না। আমরাও ধরেন অনেক বৃহত্তর কিছু চিন্তা করে অনেক তথ্যই কিন্তু মানুষকে দেই না, যেগুলো এক ধরনের ইনসাইটমেন্ট ক্রিয়েট করবে, এক ধরনের অবিশ্বাস, এক ধরনের কি বলবো এটাকে, ক্ষতিগ্রস্ততা তৈরি করবে আমাদের রাষ্ট্রযন্ত্রে। অনেক কিছু আসলে কিছু জিনিস আমাদেরকে মানে হাতে রাখতে হয় বা আমরা বলি না আর কি। তো সেই জায়গাটায় ধরেন জেনারেল ওয়াকারের প্রতি কোনো অনুরাগ বিরাগ নাই। উনি যদি পারেন ভালো, না পারলে বিদায় হন ভাই, দরকার নাই। আপনি চেয়ারে বসে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কথা ভাবেন, আপনি চেয়ারে বসে যদি ভারতের প্রেসক্রিপশনে চলেন, এবং ইদানিং আমি শুনতে পাচ্ছি যে পিআর পদ্ধতিও তার প্রেসক্রিপশন সে ঢুকাইছে, পুশ করছে। তো এটা নিয়ে আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করবো, এটা নিয়ে আমার কাজ চলছে। তো মেজর সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অংশগ্রহণের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। যে বিষয়গুলো নিয়ে বলা হচ্ছিল, যে বিডিআর বিদ্রোহের নামে যেই হত্যাকাণ্ডের দিন 25শে ফেব্রুয়ারি শেখ হাসিনার সাথে যে জেনারেল শাকিলের যে কথোপকথন, সেটি নিয়ে নানা রকমের কথা হচ্ছিল, এবং আমরা এই অডিও টেপটি আপনাদেরকে শোনালাম হাসিনার ধূর্ততাকে বোঝানোর জন্য, হাসিনার যে কৌশলগত অবস্থান খুনিদের রক্ষা করার জন্য সেটি বোঝানোর জন্য, এবং একজন সিভিলিয়ান যেভাবে মানে জেনারেল মঈন সহ সেনাবাহিনীর প্রশিক্ষিত সকল বড় বড় কর্মকর্তারা বসেছিল, এবং তাদের সামনেই হাসিনা বলছে যে ছবি তুলে রাখো। কত বড় নির্বুদ্ধিতা, গবেট। এবং সেই জায়গাতে আমরা কোনো মিলিটারি ইন্টারভেনশন দেখি নাই, আমরা বরঞ্চ ঠেকাতে দেখেছি। এবং সেই সময় যারা এগুলো ঠেকিয়েছে, ধরেন সেই সিনা ইবনে জামালি সহ কাউকে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখি নাই যে বিচারের সম্মুখীন করা বা জবাবদিহিতার আওতায় আনার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে। তো
তো আমার মনে হয় যে এই কাজগুলো আপনারা করেন। এবং জেনারেল ওয়াকার, আবারও বলি আপনাকে আমি বারবার বলেছিলাম আসেন আমরা একটু কথা বলি, আমরা ইন্টারভিউ নেই, একটা ইন্টারভিউতে আসি, আমরা সার্বিক পরিস্থিতি আলোচনা করি। কারণ আপনিও বিপদ মুক্ত নন। আপনি যদি মনে করেন যে হাসিনাকে পুনর্বাসন করলে হাসিনা আপনার প্রতি খুশি হবে, আওয়ামী লীগ খুশি হবে, সেটি কিন্তু হবে না। সো ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখুন। আপনি হাসিনার ফুফাতো বোনের জামাই, কিচ্ছু যায় আসে না, সেটি থাকতেই পারে। 15 বছর হাসিনা আপনার মাথার উপর ছায়ার মতো ছিল, সেটি ছিল তার ব্যক্তিগত স্বার্থেই ছিল। আপনি এখন দেশের জন্য, দেশের মানুষের জন্য ভূমিকা রাখুন। বিডিআর এর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিন। একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশের পথে আপনার যথাযথ ভূমিকা রাখুন। কোন হরিদাস পালের কথায় বিভ্রান্ত হবেন না, কোন খুনি চক্রের কথায় বিভ্রান্ত হয়ে নিজের যে অবস্থান, নিজের যতটুকু অর্জন, সেটিকে বিসর্জন দেবেন না। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।